আসসালামু আলাইকুম। গত এক বছর আগেও দেশে ছিল ভিন্ন প্রেক্ষাপট। ছিল একজন জালিম শাসক, যিনি গণতান্ত্রিকতার নামে মানত না কোনো আইন, বিনা অপরাধে মানুষকে করত খুন। গত 15 বছরের ক্ষমতায় এমন কোনো অন্যায় নাই যেটি হয়তোবা ওই শাসক করে নাই। ক্ষমতায় বসার পরই 2009 সালে হয় বিডিআর বিদ্রোহ। মুক্তিযুদ্ধের চেতনার নামে বিনা অপরাধে কত কত মানুষকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, কত মানুষকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 2013 সালে শাপলা চত্বরে কত কত আলেম আর সাধারণ মানুষকে মেরেছে, তার হয়তো সঠিক হিসাব আজও জানা নেই। দেশের পক্ষে কেউ কথা বললেই তাকে করা হতো গুম, করা হতো খুন, আর বন্দি করা হতো আয়না ঘরে। 2021 সালে মোদী বিরোধী আন্দোলনেও অনেক আলেমকে হত্যা করা হয়েছে। দেশে গণতান্ত্রিকতার নামে তিনি একনায়কতন্ত্র চালু করেছিলেন। বন্ধু দেশকে খুশি করতে গিয়ে ওই সরকার আমাদের বাংলাদেশে ইসলামের যতটা ক্ষতি করেছে, আর কোনো সরকার ইসলামের এতটা ক্ষতি করেনি। ওই সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল দীর্ঘদিন আন্দোলন করলেও কোনো লাভ হয়নি, বরং বিরোধী দলগুলো থেকে অনেক মানুষ নিহত হয়েছে। সবশেষ সবাই আশা করেছিল 2024 সালে হয়তোবা নির্বাচনের পর কিছু একটা হবে, কিন্তু কিছুই হয়নি। 2024 সালে ডামি নির্বাচন করে আওয়ামী লীগ সরকার, এবং 2024 সালেও একতরফাভাবে আওয়ামী লীগই ভোটে জয়ী হয়। তারপর সবাই হতাশ হয়ে পড়েছিল। এত আন্দোলনের পরেও যেহেতু সরকারের কোনো ক্ষতি হয়নি, হয়তোবা আর সরকারের কোনো ক্ষতি হবেও না, এমনটা অনেকেই ধরে নিয়েছিল। সবাই অনেক আশাহত হয়েছিল, সবাই ভেবেছিল হয়তোবা প্রদীপ নিভে গেল। তখনই আশার সঞ্চার হয়ে এগিয়ে আসে একদল তরুণ ছাত্র সমাজ, যারা দেশের কল্যাণে কাজ করেছে, তাড়িয়েছে একটি স্বৈরাচার সরকার। যারা ভয় করেনি পুলিশ, বিজিবি কিংবা আর্মিকে, যারা ভয় করেনি টিয়ার শেলকে, যারা ভয় করেনি গুলিকে, যারা ভয় করেনি সাউন্ড গ্রেনেডকে, কিছুই যেন তাদেরকে ভয় করাতে পারেনি। তারা পুলিশের সামনে দুহাত প্রসারিত করে বলেছিল, করো, গুলি করো, তোমাদের বন্ধুকে যত গুলি আছে তত গুলি করো। আবার কেউ বলেছিল, পানি লাগবে পানি। প্রত্যেকটা জালিম সরকারের বিরুদ্ধে আল্লাহ তাআলা কিছু ন্যায়পরায়ণ মানুষকে পাঠায়। যেমন ফেরাউনের বিপরীতে পাঠিয়েছিল হযরত মুসা আলাইহিস সালামকে, নমরুদের বিপরীতে পাঠিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, আবু জাহেল আর আবু তালিবের বিপরীতে পাঠিয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইংরেজদের বিরুদ্ধে পাঠিয়েছিল মজনু শাহ, তিতুমির আর হাজী শরীয়তুল্লাহদের। আর 2024 সালের বিপ্লবে আল্লাহ তাআলা হয়তো পাঠিয়ে দিয়েছিলেন আবু সাইদ, মীর মুগ্ধ আর ওয়াসিমদেরকে। এই আন্দোলনের শুরুটা হয় মূলত কোটাকে নিয়ে। 2018 সালে সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দাঁড়িয়ে বলেছিলেন, আমি কোনো কোটায় রাখবো না। তিনি চাকরিতে সকল কোটা তখন বাতিল করে দিয়েছিল। অথচ 2018 সালেও ছাত্ররা কোটা সংস্কারের আন্দোলনে নেমেছিল, কিন্তু তারাই রাগ করে সম্পূর্ণ কোটা বাতিল করে দেয়। কোটা সংস্কার আন্দোলনের আগে চাকরিতে কোটাধারীদের জন্য 56% এবং মেধাবীদের জন্য 44% আসন বরাদ্দ করা হতো, যেটি কিন্তু সম্পূর্ণ অন্যায়, যেটির বিরুদ্ধে সারা দেশের শিক্ষার্থীরাই কথা বলেছে। যে কোটা 2018 সালে বাতিল হয়ে গিয়েছিল, সেই কোটা আবার ফিরে আসে 2024 সালের 5ই জুন। সেই দিন আদালতে রায় দেয় কোটার পক্ষে, অর্থাৎ চাকরির ক্ষেত্রে কোটাধারীরা পাবে 56% আসন আর মেধাবীরা পাবে মাত্র 44% আসন। এই রায়ের পরে সেই 5ই জুনই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়ে রাতে আন্দোলনে নামে। তারা আন্দোলন করে কোটার বিরুদ্ধে। এরকম ভাবে তারা পুরো জুন মাস ছোট ছোট করে আন্দোলন করতে থাকে, কিন্তু তাতে সরকার কোনো সাড়া দেয়নি। এরপর 1 জুলাই ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি সংগঠন তৈরি করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বেই 1 থেকে 5 জুলাই পর্যন্ত সারা দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলতে থাকে, কিন্তু সরকার তাতে কোনো সাড়া দিচ্ছিলেন না। এরপর 6 জুলাই সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করার ঘোষণা দেয়। এরপর তারা বাংলা ব্লকেটের ঘোষণা দেয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাগাতার কয়েকদিন শাহবাগ অবরোধ করে। এরপরও সরকারের পক্ষ থেকে কেউ তাদেরকে পাত্তা দিচ্ছিলেন না। এরকম ভাবে 10 জুলাই পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করতে থাকে। তার সাথে নেমে আসে কলেজের শিক্ষার্থীরাও। ঢাকা টাঙ্গাইল, ঢাকা রাজশাহী, ঢাকা চট্টগ্রাম, ঢাকা পটুয়াখালী সহ বিভিন্ন রাস্তা ব্লক করে রাখে শিক্ষার্থীরা। তারপরও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া দিচ্ছিলেন না সরকাররা। প্রতিদিনের মতো 11 জুলাইতেও শিক্ষার্থীরা আন্দোলন করছিল। সেই দিন পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বাধা দেয়, তাদেরকে রাস্তায় আটকে দেয়, তাদেরকে আর সামনে যেতে দিবে না বলে তারা ব্যারিকেড দেয়। কিন্তু হঠাৎই পেছন দিক থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে গণস্রোতের মতো মিশে যায়, এবং তারপরে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা আন্দোলন চালিয়ে যায় এবং সামনের দিকে যেতে থাকে। এরকম ভাবে তারা দীর্ঘদিন আন্দোলন করতে থাকে। এতদিনের আন্দোলনে পুলিশ শিক্ষার্থীদেরকে আক্রমণ না করলেও 11 জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রথম পুলিশ আক্রমণ করে। সেই দিন তারা গুলি এবং টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের দিকে। সেই 11 জুলাইয়ের আক্রমণই ছিল প্রথম আক্রমণ, যেটি কিনা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে করা হয়। এই আক্রমণের প্রতিবাদ করে আবারও 12 জুলাই সারা দেশের বিশ্ববিদ্যালয়ে লাগাতার আন্দোলন চলতে থাকে। সেই দিন যদিও শুক্রবার ছিল, তারপর স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
আন্দোলন করতে থাকে। এরকম ভাবে সারা দেশে 13 জুলাইতেও সারা দেশের বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলতে থাকে। এরপর 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদানের জন্য বের হয়। সেই দিনও তাদেরকে পুলিশ আটকায়, কিন্তু তারা পুলিশের বাধা অতিক্রম করেই রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করে। সেই 14 জুলাইতে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদেরকে রাজাকার বলে। সেই সময় শেখ হাসিনা শিক্ষার্থীদেরকে রাজাকার বলে সম্বোধন করে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের নাতিপুতিরা কেউ মেধাবী না, যত মেধাবী ওই রাজাকারের বাচ্চারা। একথা শুনে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে সেদিন রাতে সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নেমে আসেন। শিক্ষার্থীরা বলতে থাকে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। শিক্ষার্থীরা নিজেরাই নিজেদেরকে সেই দিন রাজাকার বলে সম্বোধন করেছিল। 14 জুলাই এরকম ভাবে সারা রাত মিছিল করার পর 15 জুলাইতেও তারা কর্মসূচি দেয়। তারা 15 জুলাই রাজু ভাস্কর্যের সামনে যখন বিশাল মিছিল করতে থাকে, তখনই নরপিশাচ একটি দল ছাত্রলীগ তারা শিক্ষার্থীদের উপর আক্রমণ করে, নির্বিচারে আক্রমণ করে মেয়ে শিক্ষার্থীদের উপর। শিক্ষার্থীদেরকে অমানবিকভাবে তারা নির্যাতন করে। শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নয়, বাইরে থেকেও তারা ছাত্র আনে, যাদেরকে তারা ছাত্রলীগ বলে থাকে। যেই হামলার দৃশ্য দেখে দেশ বিদেশের সবার অন্তর কেঁপে ওঠে, বিবেক কেঁপে ওঠে, বিবেক নাড়া দেয়। তারা ভেবেছিল হয়তোবা আক্রমণ করে এই আন্দোলন দমাবে, কিন্তু আক্রমণ করার পর এই আন্দোলন আরো দ্রুত বেগে ছড়িয়ে যায় সারা দেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে 16 জুলাই সারা দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নেমে আসে রাস্তায়। সেই দিন তারা এই ঘটনার তীব্র নিন্দা করে এবং প্রতিবাদ করে। সারা দেশে চলে ব্যাপক সংঘর্ষ। এদিন পুলিশ নানান জায়গায় গুলি করে। এই 16 জুলাইতে সারা দেশে পুলিশের সাথে শিক্ষার্থীদের সাথে ব্যাপক ধাওয়া এবং পাল্টা দেওয়া হয়। এই 16 জুলাইতে রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা করে পুলিশ। সেই দিন পুলিশের সামনে আবু সাইদ দুহাত প্রসারিত করে দেয় এবং পুলিশ তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। যে দৃশ্য দেখার পর এই আন্দোলনের গতিবেগ আরো জনসমুদ্রে পরিণত হয়। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আবু সাইদ। তাকে সেই 16 জুলাই রংপুরে তাকে শহীদ করা হয় এবং তাকে জুলাইয়ের প্রথম শহীদ হিসেবে গণ্য করা হয়। এরপরের দিন 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয় এবং ক্যাম্পাসগুলোকে রাজনীতিমুক্ত ঘোষণা করা হয়। এই দিনও সারা দেশে বিভিন্ন জায়গায় পুলিশের সাথে ছাত্রদের ব্যাপক সংঘর্ষ হয়। সরকার আন্দোলনের তীব্রতা দেখে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। স্কুল, কলেজ বন্ধ করেও শিক্ষার্থীদেরকে দমাতে পারেনি, আটকে রাখতে পারেনি ঘরে। তারা ঠিকই 18 জুলাই মাঠে নেমে এসেছিল। এমনকি এদিন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের বড় বড় প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেমন নর্থ সাউথ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এমনকি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সহ আরো বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিন শহীদ হয় পুলিশের গুলিতে। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এসব দেখে বলছিল বাংলাদেশে যেন কোনো একটা কেজিএফ সিনেমা হচ্ছে। এই 18 জুলাই আন্দোলনের সময় পানি বিতরণের সময় গুলি করা হয় মীর মুগ্ধকে। তিনি পানি বিতরণ করতেছিলেন, তাকে গুলি করে পুলিশ এবং তিনি একটু পরে শহীদ হন। যে ঘটনা দেখে সারা দেশের মানুষের আরো বিবেক জাগ্রত হয়, যে ঘটনা দেখে সারা দেশের মানুষ কেঁদেছে। এসব ঘটনা দেখে শিক্ষার্থীরা প্রতিরোধে নামে। শিক্ষার্থীরা পুলিশ বিজিবিকে প্রতিরোধ করার জন্য লাঠিসুটা হাতে যা পেয়েছে তাই আন্দোলনে নিয়ে গেছে তাদেরকে প্রতিরোধ করার জন্য। দেশের এমন ভয়ঙ্কর পরিস্থিতি দেখে আওয়ামী লীগের বিভিন্ন এমপি বিদেশে পলায়ন করে। এই ঘটনার পর এর পরের দিন অর্থাৎ 19 জুলাই থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়, কিন্তু কারফিউ জারি করে সবাইকে ঘরে রাখা যায়নি। 19 জুলাই সারা দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন হয়। সেই 19 জুলাই যাত্রাবাড়ি এলাকায় দেখা গিয়েছিল পুলিশকে মেরে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে ওভারব্রিজের নিচে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখা গিয়েছে এই জুলাই আন্দোলনে। শুধু যাত্রাবাড়িতে না, এরপর বিভিন্ন জায়গায় এরকম দৃশ্য দেখা গেছে পুলিশকে মেরে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে ল্যাম্পপোস্টে, ওভারব্রিজের নিচে, এমনকি বিদ্যুতের খুঁটিতে। কোটা আন্দোলন ঘিরে নরসিংদী কারাগারে হয় একটি ভয়াবহ হামলা। এখানে হামলা করে কয়েক হাজার মানুষ এবং যতজন কারাগারে বন্দী ছিল সবাইকে ছাড়ি নাই। ধারণা করা হয় 826 জন সেখানে বন্দী ছিল। 826 জনের মধ্যে থেকে 826 জনই জেল থেকে পালিয়ে যায়। শুধু পালিয়ে যায়নি, পালিয়ে যাওয়ার সময় তারা পুরো জেল পুড়িয়ে গিয়েছিল। সারা দেশে কারফিউ জারির মধ্যেও দেশের বিভিন্ন জায়গায় ছোট ছোট করে আন্দোলন হচ্ছিল, যেগুলো আমরা দেখতে পারিনি কারণ সে সময় ইন্টারনেট বন্ধ ছিল, যার ফলে আমরা সে সময় টেলিভিশনের নিউজ ছাড়া আর কোনো নিউজ দেখতে পাইনি। সে সময় ছোট ছোট করে আন্দোলন কিন্তু হচ্ছিলই। 21 জুলাই সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নেয়, অর্থাৎ বিভিন্ন চাকরিতে কোটায় তখন 7% আসন রাখা হয় আর 93% রাখা হয় মেধাবীতে। এরপর 23 জুলাই এটি প্রজ্ঞাপন জারি করা হয় এবং গেজেট আকারে প্রকাশ করা হয়। শিক্ষার্থীদের দাবি তারা ঠিকই মেনে নিয়েছিল, কিন্তু ততক্ষণে আন্দোলন কিন্তু বন্ধ হয়নি। তখন সবাই বলছিল দাবি যখন মানবি তো আমার ভাইকে মারলি কেন। ততদিনে তারা প্রায় 300 শিক্ষার্থীকে শহীদ করে ফেলেছে। এই রক্তের দাগ কি মোছা যাবে? যার ফলে এই আন্দোলনটি আর থেমে থাকেনি, সারা দেশে আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সরকারের বুঝতে অনেক দেরি হয়ে গেছিল ছাত্ররা আসলে কি জিনিস। এই আন্দোলন ছাত্র থেকে জনতার মধ্যে ছড়িয়ে পড়ে খুব দ্রুত হয়। এই আন্দোলন শুধু বাংলাদেশে হয়েছিল ব্যাপারটা এমন নয়, বাংলাদেশ ব্যতীত বিশ্বের প্রায় প্রত্যেকটা দেশেই এই হামলার কিন্তু প্রতিবাদ জানানো হয়েছিল।
এমনকি আরব আমিরাতের মতো একটি দেশ, যে দেশে আন্দোলন নিষিদ্ধ, সেই দেশেও বাংলাদেশি প্রবাসীরা শিক্ষার্থীদের পক্ষে আন্দোলন করে। আন্দোলন করতে গিয়ে 57 জন প্রবাসী পুলিশের কাছে ধরা খায় এবং তাদেরকে কাউকে কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং কয়েকজনকে ফাঁসির রায়ও দেওয়া হয়। এই আন্দোলনে প্রবাসীদেরও ব্যাপক পরিমাণ ভূমিকা রয়েছে। তারা শুধু আন্দোলন করেছে ব্যাপারটা এমন নয়, তারা রেমিটেন্স পুরো শাটডাউন করে দিয়েছিল এই কোটা আন্দোলনের সময়। সরকার কারফিউ জারি করে এবং ইন্টারনেট বন্ধ করে হাজার হাজার শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করছিল। শুধু শিক্ষার্থীদেরকে নয়, বিরোধী নেতাকর্মীদেরও অনেক গ্রেপ্তার করা হচ্ছিল। এমনকি তার দাবি মানার পরও ব্যাপক পরিমাণ শিক্ষার্থীদেরকে তারা গ্রেপ্তার করতেছিল। মাত্র 7-8 দিনে কয়েক হাজার মামলা পড়ে শিক্ষার্থীদের উপর, এমনকি বিরোধী দলের উপর। সে সময় ইন্টারনেট বন্ধ করলেও দেশের বিভিন্ন জায়গায় ছোট ছোট করে আন্দোলন হচ্ছিল। এসব আন্দোলনে বিভিন্ন জায়গায় পুলিশ হেলিকপ্টার থেকে গুলি চালাতে থাকে এবং এগুলো নির্দেশ দেয় খুনি হাসিনা। এ সময় গ্রেপ্তার করা হয় অনেকজন সমন্বয়ককে। তার মধ্যে যারা প্রধান সমন্বয়ক ছিল তাদেরকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং ডিবি কার্যালয়ে নেওয়ার পর 28শে জুলাই তাদেরকে জোর করে বিবৃতি দেওয়ানো হয় যে কোটা আন্দোলন স্থগিত হয়েছে, অর্থাৎ কোটা আন্দোলন আর কেউ করবেন না। কিন্তু কারাগারের বাইরে যেসব সমন্বয়করা ছিল তারা এ দাবিটি সম্পূর্ণ প্রত্যাখ্যান করে এবং তারা বলেন আমরা আন্দোলন চালিয়ে যাব। 10 দিন পর 28শে জুলাই সারা দেশে ইন্টারনেট ফিরে আসে, অর্থাৎ ইন্টারনেট চালু হয়। সবাই ইন্টারনেট ব্যবহার করতে থাকে আর সবাই দেখতে থাকে এই ইন্টারনেট বন্ধ করে সরকার কি পরিমাণ গণহত্যা চালিয়েছিল। জাতিসংঘ অ্যামনেস্টি থেকেও বিবৃতি দেওয়া হয়েছিল সরকারের বিরুদ্ধে। ছাত্রদেরকে কেন মারা হচ্ছে এগুলো নিয়ে তারা বিবৃতি দেয়। এমনকি বিদেশে বড় বড় যারা অ্যাক্টিভিস্ট আছে, মিজানুর রহমান আজহারি, ডক্টর জাকির নায়েক, এমনকি বড় বড় ইউটিউবারও বাংলাদেশের ছাত্রদের পক্ষে দাঁড়ায়। তারা বলে সেভ বাংলাদেশ স্টুডেন্ট। এরপর 30শে জুলাই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এবং শিক্ষার্থীরা মুখে লাল কাপড় বেঁধে আন্দোলন করে। আর এই 30শে জুলাই বিবৃতি দেয় জাতিসংঘ যে শিক্ষার্থীদেরকে কেন এরকম ভাবে গণহত্যা করা হচ্ছে। এই 30শে জুলাই ঘোষণা দেওয়া হয় ফেসবুক প্রোফাইল লাল করার জন্য। তারপর সারা দেশের প্রায় প্রত্যেকটা জনগণই তাদের ফেসবুক প্রোফাইল লাল করে ফেলে। লালে লালে ভরে যায় ফেসবুক দুনিয়া। অপরদিকে যারা সরকারের পক্ষে ছিল তারা কালো প্রোফাইল দেয়। এটি বিশ্বে একটি বিরল ছাত্র প্রতিবাদ ছিল। সারা পৃথিবীর কোনো ছাত্রই এরকম প্রতিবাদ দেখেনি। এরপরের দিন 31শে জুলাই সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয়। সারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে যোগ দেয়। এরপর 1 আগস্ট ডিবি কার্যালয় থেকে 6 জন সমন্বয়কে ছেড়ে দেওয়া হয়। আর এদিন শহীদদের স্মরণে শিক্ষার্থীরা পালন করে রিমেম্বারিং আওয়ার হিরোজ। এই 1 আগস্ট সরকার জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে, যার ফলে এই আন্দোলন আরো দ্রুতবেগে ছড়িয়ে পড়ে। সবাই বলতে থাকে এত মানুষকে হত্যার পর এই আন্দোলনটি আর কোটা আন্দোলনে সীমাবদ্ধ নেই, এই আন্দোলনটি সরকার পতনের আন্দোলনের দিকে যাচ্ছে। এরপরে দিন 2 আগস্ট সারা দেশে জুম্মার নামাজের পর ব্যাপক পরিমাণে বিক্ষোভ মিছিল হয় এবং এদিন শিক্ষক এবং নাগরিক সমাজের দোহযাত্রা কর্মসূচি পালিত হয়। এরপরে দিন 3রা আগস্ট সরকার ছাত্রদের যে কোনো সময় আলোচনায় বসার জন্য প্রস্তাব দেয়। 3রা আগস্ট সরকার ছাত্রদের আলোচনার জন্য অনুরোধ জানালেও তারা কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারের বিরুদ্ধে গণস্রোত সৃষ্টি করে আর সরকারকে এক আঙ্গুল দেখে তারা এক দফার দাবি জানান, অর্থাৎ সরকারের পদত্যাগের দাবি জানান। এদিনও পুলিশ অনেক শিক্ষার্থী এবং জনতাকে গুলি করে এবং তারা শহীদ হয়। 4 আগস্ট থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন শুরু হয়। এদিন আন্দোলনের দাবানল সারা দেশে ছড়িয়ে পড়ে। এদিনও পুলিশ এবং ছাত্রলীগ ব্যাপক পরিমাণ মানুষকে হত্যা করে, অর্থাৎ শহীদ করে। এমনকি ছাত্রলীগ অনেক শিক্ষার্থীকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করে। এদিন সিরাজগঞ্জে পুলিশ সাধারণ জনতার উপর গুলি করলে সাধারণ জনতা থানায় ঢুকে 13 জন পুলিশকে পিটিয়ে এবং আগুনে পুড়িয়ে মারে। এদিন রাতে এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ লং মার্চ টু ঢাকার ঘোষণা করে। শুরুতে 6 আগস্ট লং মার্চ টু ঢাকা ঘোষণা করলেও পরে তা একদিন এগিয়ে আনা হয়, অর্থাৎ 5 আগস্ট লং মার্চ টু ঢাকা ঘোষণা করা হয়। 5 আগস্ট সকাল হয়, থমথমে পুরো বাংলাদেশ। আল্লাহ ছাড়া কেউ জানে না আজ কি হবে। সেদিন দেশে এবং দেশের বাইরের মানুষ শুধু একটা দোয়াই বেশি করে করতেছিল, হে আল্লাহ স্বৈরাচারের পতন চাই। সেই দিন সকালে সংবাদে দেখা যায় ঢাকার রাস্তায় কেউ নেই, ঢাকা ফাঁকা, ঢাকার রাস্তায় কোনো মানুষ নেই। এমনকি তখন ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়। সকলে টিভিতে খবর রাখে কি হচ্ছে পুরো বাংলাদেশে। কিন্তু হঠাৎই দুপুরে একটি খবর কানে ভেসে আসে, ঢাকার চারদিক থেকে ছাত্র জনতা আসছে, বিশাল বিশাল মিছিল। এই মিছিলের শেষ কোথায় কারো জানা নেই। ঢাকার চারদিকের রাস্তায় ছাত্র জনতার ঢল নেমেছে, সবাই ঢাকার দিকে মুখ করতেছে। হঠাৎই সুসংবাদ আসে, স্বৈরাচার আর দেশে নাই, স্বৈরাচার আর দেশে নাই, স্বৈরাচার তার বন্ধু দেশে পলায়ন করেছে। সবাই বলতে থাকে পলাইছে রে পলাইছে, স্বৈরাচার পলাইছে, খুনি হাসিনা পলাইছে। সেই দিন সারা দেশে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় নগরে বন্দরে শুধু একটি মিছিলই হয়, সবাই বলতে থাকে পলাইছে রে পলাইছে, স্বৈরাচার পলাইছে, খুনি হাসিনা পলাইছে। এই নিউজ শুনে দেশের অনেক মানুষ আল্লাহ তাআলা শুকরিয়া সেজদায় লুটিয়া পড়ে। সেই দিন বাংলাদেশের বেশিরভাগ মিষ্টির দোকানই ফাঁকা হয়ে গিয়েছিল। এক এক করে ছাত্র জনতা গণভবনের ভিতরে ঢুকতে থাকে। শুধু গণভবনে নয়, সেই দিন সংসদ ভবনে ঢুকে গিয়েছিল ছাত্র জনতা এবং গণভবনের কয়েকটি কক্ষ পুড়িয়েও দেয়। সেই দিন শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ দেখেছিল দেশের আসল শাসককে। দেশের আসল শাসক সরকার নয়, দেশের আসল শাসক জনগণ। দেশে এমনই এক স্বৈরাচার শাসক ছিল যে কিনা পালিয়ে যাওয়ার পরও তার পেটোয়া বাহিনী ছাত্রদের উপর গুলি করে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও পুলিশ গুলি করে ছাত্রদের উপর। সেই 5 আগস্টে আন্দোলনের শুরুটা কিন্তু এমনটা ছিল না।
আন্দোলনের শুরুতে কিন্তু শেখ হাসিনাকে শিক্ষার্থীরা মা বলে সম্বোধন করেছিল, কিন্তু তার বিপরীতে শেখ হাসিনা ছাত্রদেরকে রাজাকার বলে গালি দেয়। আর তারপর থেকে তিনি মা থেকে হয়ে গেলেন স্বৈরাচার, এক পিশাচ স্বৈরাচার। স্বাধীন দেশে আমরা তো বেশ ভালোই আছি, কিন্তু যেসব পরিবার তাদের সন্তানদেরকে হারিয়েছে, কেমন আছেন তারা? কত কত মা তার সন্তানকে হারিয়েছেন, কত কত বাবা তার সন্তানকে হারিয়েছেন, কত কত বোন তার ভাইকে হারিয়েছেন, আর কত কত ভাই তার বোনকে হারিয়েছেন। তার সঠিক হিসাব আমাদের কাছে জানা নেই। আজ তো আমরা স্বাধীন দেশে বসবাস করছি, কিন্তু তারা আজও দুঃখে আছে, তাদের মা বাবারা। কিন্তু এসব শহীদের মা বাবারা আজও সেই বুকের ভেতর দুঃখ এবং কষ্ট লুকিয়ে রেখেছে। দেশ স্বাধীন হওয়ার পর 1 বছর পর তো আমরা দেশের স্বাধীনতা উপভোগ করছি, কিন্তু যারা প্রাণ হারিয়েছে তারা আজ কেমন আছেন? তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো আমাদের ভাষা নেই। তারা যে জন্য এ দেশের জন্য প্রাণ দিয়েছে তা হয়তো বা আমরা পূরণ করতে পারিনি। আবু সাইদ, মিরমুগ্ধ আর ওয়াসিমদের মতো 2000 শহীদের বিনিময়ে পেয়েছি আমরা এই নতুন বাংলাদেশ। এই আন্দোলনে প্রায় 20,000 মানুষ আহত হয় আর 600 মানুষ পঙ্গুত্ব বরণ করেন, অর্থাৎ তারা হারায় তাদের হাত, মুখ, কান, দাঁত, আরো কত কিছু। আবু সাইদ আমাদেরকে শিখে গেছে স্বৈরাচারের কাছে মাথা নত না করতে, আর মুগ্ধ শিখে গেছে মানবতা, আর ওয়াসিম শিখে গেছে ফ্যাসিস্টদের কাছে মাথা নত না করতে। আল্লাহ তাআলা যুগে যুগে দেখিয়ে দিয়েছেন পৃথিবীর শাসকরা আসলে চিরস্থায়ী নয়, এই দুনিয়ায় ক্ষণস্থায়ী, আর শাসকরা তো ক্ষণস্থায়ী হবেই। এই দুনিয়ায় 2 দিনের, আর শাসকরা তো 2 সেকেন্ডের। আমাদের এবার শুধু একটাই চাওয়া, দেশকে ফ্যাসিস্ট মুক্ত এবং স্বৈরাচার মুক্ত একটি উন্নত দেশ গড়া। তারপরও কেন যেন এদেশে বারবার উকি দেয় স্বৈরাচার, বারবার উকি দেয় ফ্যাসিস্ট, বারবার উকি দেয় কিছু জালিম শাসক, আর বারবার উকি দেয় কিছু ঘাতক দল।